আড্ডাগুলির অন্দরমহলে সকলকে স্বাগত। আর স্বাগত জানাই আজকের বিশেষ অতিথি বাচিক শিল্পী। শুধু বাচিক শিল্পী বললে ভুল হবে, বিশিষ্ট সঞ্চালক এবং দীর্ঘদিনের আকাশবাণীর কর্মী স্বাগতা পাল। স্বাগতা দি, তোমাকে আড্ডাগুলির অন্দরমহলে তোমাকে বরণ করে নিচ্ছি। না, বরণ করতে হবে না, ততটা অব্দি যোগ্যতা নেই। না, যাই হোক, তোমার ভালোবাসা, তোমাকেও শুভেচ্ছা। তুমি আমাকে তোমার আড্ডাগুলিতে আমন্ত্রণ জানিয়েছো, খুব ভালো লাগছে। ভালো লাগছে, যাক, এটাও একটা প্রাপ্তি আমাদের। আড্ডাগুলিতে কিন্তু স্বাগতা দিয়ে এসেছেন এবং পারফর্মও করেছেন। আজকে একেবারে অন্য রূপে তার সঙ্গে কথা বলবো। প্রথমে জিজ্ঞেস করি স্বাগতা দি তোমাকে, শুরুয়াত তো অবশ্যই আসবে তোমার জীবনে, তোমার এই বাচিক শিল্পকে বেছে নেওয়া, এ ব্যাপারে কথা আসবে, কিন্তু তোমার হঠাৎ করে কখন মনে হলো যে এটাই আমার যাত্রাপথ বা এটাই আমার চলার পথ? আমার যাত্রাপথটা আমি ছোটবেলায় ঠিক বুঝতে পারিনি। আচ্ছা। আমার 3.5 বছর বয়সে আমার মায়ের হাত ধরে, কারণ মাও খুব সংস্কৃতি প্রেমী ছিলেন, আমার এই জগতে আসা, মানে কবিতার জগতে আসা। তার সঙ্গে তো পড়াশোনা চলছিল, আর শুধু কবিতা নয়, কবিতার সঙ্গে আমি স্কুলে নাটক করেছি। আমার শিক্ষক মহাশয়রা আমাকে খুব ভালোবাসতেন এবং স্কুলে যে কোনো অনুষ্ঠানে যে কোনো নাটক হলেই আমাকে ডাকতেন। মানে এমনকি ছোটবেলায় রবীন্দ্রনাথ, আমি নিজে রবীন্দ্রনাথ সেজেছি। আচ্ছা, আমাকে সাজিয়েছেন আর কি ওনারা। তো তারপরে স্কুলে খেলাধুলোতে খুব ভালো ছিলাম না, তো মিউজিক্যাল চেয়ারটা খুব খেলতাম, ওটাতে পরিশ্রম কম, একটু বুদ্ধির খেলা। আর মা সবসময় চাইতেন যে আমি সবকিছুতেই থাকি আর কি, সংস্কৃতি জগতের সঙ্গে। কিন্তু আমার দুর্ভাগ্য, মা আমার 12 বছর বয়সেই মারা গেছেন। ও আচ্ছা। কিন্তু আমার সবসময় ওই যে ছোটবেলার একটা ভালো লাগা, ওই যে ছোটবেলায় যে আমি কবিতা করেছি, এই সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত ছিলাম, মাস্টারমশাইদের প্রেরণা পেয়েছি, উৎসাহ পেয়েছি, এটাই আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেকটাই সহযোগিতা করেছে। আচ্ছা, মানে তোমার সেই থেকেই আমার এই পথে আসা। মানে মঞ্চ, মানে তোমার কখন মনে হলো যে মঞ্চ আমার ঠিক জায়গা, সেটা কখন মনে হলো? মঞ্চ বলতে তো মঞ্চ আমার ঠিক জায়গা এইটা আমার মনে হয়নি। আমার সবসময় মনে হয়েছে যে আমি কবিতাকে আরো ভালো করে কি করে শিখবো। আচ্ছা। মঞ্চ অনেক পরে, আর মঞ্চতে আমি উঠবো, মঞ্চতে সবার সামনে পারফর্ম করব, এই ভাবনাটা আমার প্রথম থেকে ছিল না। আচ্ছা। কিন্তু আমি কবিতাকে ভালোবাসবো, কবিতা নিয়ে থাকবো, আর যদি কবিতা খুব ভালো করতে পারি বা কবিতাকে ভালো বুঝতে পারি, তাহলে আমি ছোটদের সঙ্গে কাজ করব। আচ্ছা, ছোটদেরকে নিয়ে চর্চা করব, এরকম একটা ব্যাপার ছিল। আর যেটা বলতে কোনো দ্বিধা নেই, সেটা হচ্ছে যে আমার আর্থিক দিকটার কথাও আমি খুব ভেবেছিলাম, সেই জন্য একটু কাজের চেষ্টা করতাম খুব, যে আর বিশেষ করে শিক্ষিকার জায়গাটা আমার খুব ভালো লাগতো, যে আমি সবাইকে পড়াবো, ছোটদের অনেক কিছু আমার কি জ্ঞান আছে আমি নিজে জানি না, যেটুকু পড়াশুনো করার করেছি, কিন্তু আমি শিশুদের নিয়ে থাকবো, তাদেরকে পড়াবো। হ্যাঁ, তারা আমাকে ম্যাম বলবে বা মিস বলবে বা দিদি বলবে। বোধহয় সারদা শিশুতে ছিলাম, সেখানে তুমি পড়াতে। তার আগে আমি আরেকটা স্কুলেও 5 বছর কাজ করেছি, তারপরে আমি সারদাতে গেছি। সারদার সবকিছু আমার এত ভালো লাগতো যে আমার মেয়ে ওই স্কুলে পড়েছে। আমার মেয়ে যখন ক্লাস 4-এ উঠলো, তখন আমি স্কুলে ঢুকলাম 1995-এ, 95 আমি ঢুকেছি। কিন্তু আমার কাজের চাপ ক্রমশ বাড়তে শুরু করলো, বাড়িতে ক্লাস শুরু হয়ে গেল, কলকাতায় ক্লাস করতে যেতাম। তার সঙ্গে আকাশবাণী তো আমার ভীষণ প্রিয় জায়গা, মানে আমার নিজের ঘর, যেমন আমার মনে হতো যেটা আমার ঘর, এখানে গেলে আমি খুব আনন্দ পাবো, ভালো থাকবো। আমারও আকাশবাণী যাওয়াটাই ওই রকমই ছিল, মানে ওনাদেরও খুব সহযোগিতা, যারা পেক্স ছিলেন আমার উপরে যারা ছিলেন, তাদের সহযোগিতা পেয়েছি। তারা আমাকে নিজের মায়ের মতো করে শিখিয়েছে। আমি আকাশবাণীতে গিয়ে অনেক কিছু অর্জন করেছি। স্কুলে যেমন নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, বাচ্চাদের মনস্তত্ত্ব, এগুলো শিখেছি, তেমনি আকাশবাণীতে গিয়ে বড়দের
আমার গুরুজন যারা ছিলেন তাদের কাছে লেখা শিখেছি, কোন প্রোগ্রামটা খুব ভালো করা যায় সেই জায়গাটা ওনারা আমাকে বুঝিয়েছেন। অনেক কিছু লিখতে শিখেছি, বিভিন্ন সাক্ষাৎকার গুলো, যেমন ডাক্তার এলেন, ডাক্তারের সঙ্গে আমি কি প্রশ্ন করবো, উকিল এলেন তার সঙ্গে কিভাবে কথা বলবো, কি করবো, এগুলো আমার ওনারা খুব সহযোগিতা করেছেন। এবং তারপরে আমি নিজেই শিখে গিয়েছি। তাই তো হয়, করতে করতে যে সেখানে তোমার সঙ্গে আমার যে দেখা হতো, তোমার অ্যানাউন্সমেন্টও আমি খুব শুনেছি, খুব ভালো লাগতো। আকাশবাণীর সমস্ত কিছুই আমার খুব প্রিয় ছিল। আমরা যাদের এত চাপ পড়ে গেল যে বাধ্য হয়ে আমাকে স্কুল ছাড়তে হলো, আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি 2014 অব্দি স্কুল করে ছেড়ে দিই, মানে 20 বছর, তার আগে 5 বছর, মানে 25 বছর আমি শিক্ষকতার সঙ্গে ছিলাম, শিশুদের সঙ্গে ছিলাম। তারপরে গিয়ে বাড়িতে এখন শিশুদের নিয়ে আছি। মানে আমারও মৃত্যু পর্যন্ত আমি হয়তো এই কবিতা এবং শিশু এই আমার জীবনে থাকবে। বাহ, খুব সুন্দর। আর ছোটদের সঙ্গে কাজ করার কিন্তু একটা আলাদা আনন্দ রয়েছে, ওদের মনস্তত্ত্ব একদম আলাদা, খুব বুঝতে হয় ওদেরকে। ওই জায়গাটাকে আমি অর্জন করতে পেরেছি মনে হয় এখন এখানে এসে। ঠিক হওয়ারই কথা। আর দীর্ঘদিন তুমি মহিলা মজলিস, আকাশবাণীতে আমি পরিচালনা করেছো, মহিলা মজলিস, ওটাই আমার রেগুলার প্রোগ্রাম ছিল ক্যাজুয়াল হিসেবে। আর তাছাড়া আমি নাটক করেছি, জেনারেলে নাটক করেছি, রিসাইটেশন আবৃত্তি করেছি। আচ্ছা, তোমার এমন কোনো ঘটনা মনে আছে তুমি মহিলা মজলিস করতে গিয়ে সেখানে যে ধরনের প্রোগ্রাম হয়, যেমন ধরো কেউ গল্প পড়ছে, তুমি সঞ্চালনা করতে করতে কোনো গল্পকার ধরো গল্প পড়ছে বা কোনো কবি কবিতা পড়ছেন, তাদের সঙ্গে তুমি একাত্ম হয়ে গেলে? একদম তাই, একদম হচ্ছে। আমাদের এরকম প্রোগ্রাম ছিল, কবি যেতেন, সেই একদম ছোট যারা কবিতা লেখে তারাও, এবং একজন বড় যারা কবিতা লেখে তারাও। তো আমি ওটা বুঝতাম যে ছোটরা কবিতা লিখলে তাদের কবিতাগুলো আমাদেরকে কিভাবে স্পর্শ করবে, আমরাও তার থেকে বড়, এবার বড়রা কবিতা করলে পরে তারা তাদের কবিতাগুলো আমাদেরকে কিভাবে স্পর্শ করবে, আমি সেগুলোর উপরে কম্পেয়ারিংও করেছি। মানে সেই কবির কবিতাগুলো আমি আগে পড়ে নিতাম এবং সেগুলোর উপরে আমি কম্পেয়ারিং করে করেছি। আর খুব একাত্ম হয়ে তুমি যেটা বললে সেটা হচ্ছে, আমি তখন অবাক হয়ে ভাবতাম যে ওনারা এত সুন্দর কবিতা লেখেন কি করে, মানে কোন জায়গায় পৌঁছালে পরে একটা কবিতার ভেতরে ঢোকা যায়, কবিতাকে লেখা যায়, কতটা অভিজ্ঞতা থাকলে পরে। তো এইটাকে আমি খুব অনুধাবন করতাম। আর আমি এসেই আজকে বললাম যে আমি কবিতা লিখতে পারি না, কিন্তু পাঠক আমি খুব, আর খুব ভালো লাগে আমার। মনে হয় যে আমি কিছু কিছু কবিতা আমি পড়ে আমার মনে হয়, আমরা তো বড় বড় কবিদের কবিতা করাই বাচ্চাদের, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, নজরুল ইসলাম, সুভাষ মুখোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, বিভিন্ন কবির, এখনকার আধুনিক কবি যারা আছেন করাই। তো সেই জায়গা থেকে আমি ভাবতাম যে ওই কবিতাগুলো পড়েও আমি ভাবতাম যে সত্যি কি অপূর্ব। আর এখন আধুনিক কিছু কবিতা, যেমন তোমরা সবাই কবিতা লিখছো, তোমাদের কবিতাও আমি পড়েছি, আমার খুব ভালো লাগে, কবিতা পড়তে খুব ভালো লাগে। আমার তখন মনে হয় আমি কেন লিখে ফেলতে পারি না, জানি না পারবো কিনা। আমি পত্রিকায় লিখেছি ছোট ছোট কবিতা বাচ্চাদের জন্য, আমি অনেক লিখেছি, লিখেছি। ভালো, আমাকে কোনো বাচ্চা এসে বললো দিদি একটা কবিতা লিখে দাও না, আমাকে সূর্য নিয়ে লিখে দাও, চাঁদ নিয়ে লিখে দাও, গাছ নিয়ে লিখে দাও, ওইগুলো আমি পেরেছি মনে হয়। বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে ওই তুমি যে বললে মনস্তত্ত্ব, বাচ্চাদের জায়গাটা, আর এই মনস্তত্ত্বের জায়গাটা যখন মানে উত্থাপিত হলো আর কি, তোমার কবিতার তোমার কোন জায়গাটা বেশি টানে? কোনো গল্প ভিত্তিক, না একেবারে বোধের জায়গাটা, কোনটা বেশি টানে? না, বোধের জায়গা তো অবশ্যই, বোধের জায়গাটা তো টানেই, কিন্তু আমার শিশুদের কবিতাও খুব ভালো লাগে। যেসব কবিরা খুব শিশুদের নিয়ে কবিতা লেখেন, ছোটদের নিয়ে, সেখানে যদি শিশু মনস্তত্ত্ব থাকে তা আমার খুব ভালো লাগে শিশুদের কবিতা। তাই বলে আমার প্রেমের কবিতা আমার খুব ভালো লাগে। মানে সেই যে মনে পড়া আরণ্যক বসুর একটা কবিতা আছে, মনে থাকবে, বলো, অপূর্ব। আমার তো এখন না দেখে বলতে পারবো না, ওটা আমি পড়েছি। আমি তোমার স্মৃতি থেকে কোনো একটা কবিতা সেটা আমাদের শোনাও। রবীন্দ্রনাথ ঠাকুরের সময় প্রেম বলছিলাম, খুব কমন কবিতা, কিন্তু জানি না ভুলে যাবো কিনা, যতটুকু। তো ওই কবিতাটা আমি একটু শোনাই তোমাদের, আমার এত ভালো লাগে আর এত স্পর্শ করে আমাকে কবিতাটা। অনেকের মুখে শুনেছি আমি কবিতাটা।
তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেন কুয়ার ধারে নিমের ছায়াতলে, কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে। আমায় তারা ডেকে গেল, আয় গো বলা যায়, কোন আলস্যে রইনু বসে কিসের ভাবনায়। পদধ্বনি শুনি নাই কো কখন তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে। তৃষা কাতর পান্থ আমি, শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঢেলে তোমার করপুটে। মরমরিয়া কাঁপে পাতা, কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছে কোন কাজ। তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল। দুপুর বেলা মরমরিয়া তেমনি কাঁপে পাতা, তেমনি কাঁপে আমি বসেই থাকি। একটু ভুলে গেছি শেষের দিকে। এত সুন্দর মানে একদম স্পর্শ করে। রবীন্দ্রনাথের কবিতা তো, আর কোথা থেকে কোথায় চলে যায়, তাই না? একদম বেনি গাঁথতে 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 একদম অতলে তলিয়ে যাওয়া লেখা। রবীন্দ্রনাথ একটা আলাদা জগৎ, কিন্তু এখনো আমি দেখেছি অনেক কবি খুব সুন্দর কবিতা লিখছেন। এই যে কথা, মানে এই রবীন্দ্র মাস মানে সবে আর কি, বৈশাখ গেল বা জ্যৈষ্ঠে আমরা রয়েছি, আষাঢ়ও আসবে, সব মাসে কবির মাস, কিন্তু বৈশাখ বিশেষ করে রবীন্দ্রনাথ, বৈশাখ জ্যৈষ্ঠ তো নজরুল। তো রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক এই সময়ও, এই নিয়েও কিন্তু প্রচুর কথা হয়, তাই না? এখন নানান রকম ভাবে যে আজকের ছেলে মেয়েরা যারা নাকি কথায় কথায় যাদের আর কি বেক হয়, তারাও কিন্তু রবীন্দ্রনাথের লাইন ব্যবহার করে। হ্যাঁ, আবার প্রেমে যখন হাবুডুবু খায় তখনও তারা এই রবীন্দ্রনাথের লাইন ব্যবহার করে, তাই না? রবীন্দ্রনাথ তো প্রাসঙ্গিক, এই কথাটা যদি কেউ প্রশ্ন করে রবীন্দ্রনাথ এখন কতটা প্রাসঙ্গিক, আমার মনে হয় কি রবীন্দ্রনাথ সবসময় প্রাসঙ্গিক। একদম তাই, শুধু এখন বলে না, রবীন্দ্রনাথ এত লিখেছেন, যাই বলো তুমি, কবিতা তো আছেই, কবিতা, গান, সাহিত্য, গল্প, এটা কখনোই অপ্রাসঙ্গিক কোনো সময় হবে না। সবলা কবিতা আজ থেকে তিনি কত বছর আগে নারীদের নিয়ে লিখেছেন, আজকে একটা সম্পূর্ণভাবে ওটা প্রাসঙ্গিক, নারীদের নিয়ে, মেয়েদের নিয়ে যা হচ্ছে আজকের সমাজে। ঠিক, মেয়েদেরকে অনেক সচেতন হতে হবে, মেয়েদেরকে একটা জায়গায় গিয়ে পৌঁছতে হবে, মেয়েরা যাতে আর অত্যাচারিত না হয়, আর নিপীড়িত না হয়, তার জন্য মেয়েদের কি করতে হবে। রবনা বাসর কক্ষে, হ্যাঁ, এই যে ব্যাপারটা, শুধু আমি কিনকিনি বাজিয়ে ঘোমটা পরে বাসর কক্ষে বসবো না, আমি তোমার সহযোগী হব, আমি তোমার সঙ্গে কাজ করব, আমি তোমার সঙ্গে চলবো, হ্যাঁ, তুমিও যেভাবে চলবে আমিও সেভাবে চলবো, আমি আলাদা হয়ে থাকবো না। এই যে রবীন্দ্রনাথ বলেছেন, সেটা তো আজকের যুগে সম্পূর্ণভাবে প্রাসঙ্গিক, তাই না? মহিলাদের তো নিয়ে যখন যা হচ্ছে, যদিও অনেক খারাপ কিছু হচ্ছে, কিন্তু মহিলাদের জায়গাটাকে অনেক বেশি শক্ত করতে হবে। আমার মনে হয় এখানে আইনও কিছুটা আরো বেশি কঠোর হওয়া দরকার। ঠিক, মানে ঠিক আইনের যদি একটা মানে ভয় পায় তো ভালো হতো। তবে যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, যতই আমার ওয়েপন থাকুক না কেন, কিন্তু আইনি ব্যবস্থাটা যদি খুব বেশি বেশি করে কঠোর হয়, তোমার কি মনে হয়? তাহলে মনে হয় অনেকটা মেয়েরা নিরাপদ হতে পারে। হ্যাঁ, নিরাপদ তো হতে পারেই, আইনি ব্যবস্থা তো থাকতেই হবে। না, যদি কঠোর হয়, যদি সেরকম কোনো ঘটনা ঘটে যায়, যদি তোমার 4-5টা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। এবার আইনি ব্যবস্থাটা না খুব সাধারণ মেয়েদের জন্য জানা থাকে না,
বুঝলে? এই যে এখন ওই মোবাইলে জানানো, এই এখানে খবর দেওয়া, ওখানে খবর দেওয়া, এই যে দিলে পরে পুলিশ চলে আসবে, গাড়ি চলে আসবে, খুব সাধারণ মেয়েরা কিন্তু পট করে সেটা করতে পারে না। একটু শিক্ষিত, একটু চাকরি করা মেয়ে, একটু জানা, অনেক পড়াশুনো জেনে বা পড়াশুনো করে জানা মেয়েদের ক্ষেত্রে সেটা অনেকটাই অ্যাপ্লিকেবল। কিন্তু সাধারণ মেয়ে যারা যারা আমাদের গৃহস্থ ঘরের সাধারণ, যদিও ওদের, ওটাই আমি বললাম যে ওদের সচেতন হতে হবে, ওদের জানতে হবে নিয়ম কানুন গুলোকে। আইনি ব্যবস্থা যে একদম নেই তা না, কিন্তু আছে, কিন্তু আইনি ব্যবস্থাকে গ্রহণ করতে পারছি না আমরা। এই জায়গাটা কিন্তু আরেকটু মনে হয় একদম তাই। ছড়াতে হবে। আর যেটা মনে হয় যে, যেমন ধরো যিনি অত্যাচারিত কোনো মেয়ে, একটু আমরা যদি গ্রামের দিকে যাই, তারা চেপে দেয় ব্যাপারটা না, এই জায়গাটা খুব খারাপ, তারা খুব সাহস পায় না, তারা ওই সমাজে কে কি বলবে সেই ভয়ের জন্য। অভিভাবকরা বিশেষ করে, অভিভাবকরা মেয়েদের জায়গাটাকে খুব লুকিয়ে রাখার ব্যাপারটা এখনো আছে, গ্রামেগঞ্জে এখনো আছে। আমি যখন রেডিওতে ছিলাম, গ্রামের প্রচুর চিঠি আসতো, একদম এত শিক্ষার উপরে আসতো যে ছেলে মেয়েদের, ছেলে নয় মেয়েরাই বেশি, পড়াশোনা কেন শেখানো হচ্ছে না, পড়াশোনা শিখছে না, বাবা মার সঙ্গে চলে যাচ্ছে, ধান লাগাবে, ধান ঝাড়বে, ধান ঘরে তুলবে, মেয়েদের এই কাজ, আর ছেলেরা একটু আধটু পাঠশালায় যাবে, একটু দূরে একটু কোথাও যাবে, মেয়েদের দূরে কোথাও শিখবে, তারপরে তারা চাষবাস করবে, মার সঙ্গে সাহায্য, মা ধান সিদ্ধ করছে, মেয়ে তাকে সাহায্য করবে। এই জায়গাগুলো কিন্তু অনেকটাই অ্যাডভান্স হয়েছে এখন, কিন্তু গ্রামে মেয়েরা ওই তখনকার চিঠির কথা আমি বলছি, তখন ওই ধরনের চিঠি আসতো, একদম একদম। এখন সেই জায়গাটা আমি দেখেছি, আমি প্রত্যুর সাথে চিঠি পড়া হয়, আমি কিছু চিঠি পড়া শুনেছি, যে সেই জায়গাটা এখন গ্রামের অনেকেই বলছেন যে মেয়েরা এখন অনেক সচেতন হয়েছে, তারা পড়াশোনা শিখছে। এখন এই যে গ্লোবালাইজেশনের জন্য না, গ্রাম শহরের ফারাকটা অনেকটাই ঘুচেছে, অনেকটাই ঘুচেছে। তোমার সঙ্গে বেশ অনেকটা, মানে কবিতা থেকে শুরু করে আমরা সামাজিক যে যা ঘটনাগুলো চলছে সেগুলো নিয়ে অনেকটাই কথা হলো, তাই না? তোমার কেমন লাগছে তোমার এখানে এসে? খুব ভালো লাগছে। দেখো, কথা বলার জায়গাটা তো আজকাল খুব কমে গেছে, একদম তাই। আমরা যখনই নিজের কথা বলি বা সমাজের কথা বলি, মানুষের কথা বলি, আমরা তো কিছু কথা বলি, তাই না? এই জায়গাগুলোতে তো আমরা কিছু কথা বলি, এবং অনেকজন মানুষ এই কথাগুলো শোনেন, ভুল বলি কি ঠিক বলি সেটা পরের কথা, কিন্তু শোনেন, আমরা বলতে পারছি, আমাদের একটা সুযোগ হচ্ছে, এটা তো আমাদের কাছে একটা বড় কথা। আজকাল তো কথা নেই। আমি একটা ঘটনা আমি পট করে বলছি, সেটা হচ্ছে যে আমি দেশবন্ধু পাড়া আমার ছোট বোনের বাড়িতে যাচ্ছিলাম, টোটো থেকে নেমে হেঁটে যাচ্ছিলাম। এটা আমি সেদিনকে একটা মঞ্চেও বলেছি, যে সেখানে প্রায় 7-8টা ছেলে, আগে ছিল না এরকম আড্ডা হতো, এই 7-8টা ছেলে একসঙ্গে হলে পরে, বা বয়স্করা একসঙ্গে হলে পরে সব খুব গল্প করতো, মানে যার যত কথা আছে, দেখা গেল আমার মা আমার বাবা এই বলেছে, ওই বলেছে, সেই বলেছে, আমি এই করেছি, আমি সেই, কলেজের গল্প, স্কুলের গল্প, মানে প্রচুর গল্প, মানে ওই মোড়ে মোড়ে যে ছেলেরা দাঁড়িয়ে সব গল্প হতো। আমি সেদিন দেখলাম 6টি ছেলে, 6টি বাইক, সবার বাইকে সবাই হেলান দিয়ে মোবাইল দেখছে, মানে 6জন ছেলেই মোবাইল দেখছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, সবাই মোবাইল দেখছে। ফিরছি যখন, তখন আবার দেখলাম ওরা গাড়ি নিয়ে মোবাইল নিয়ে বাড়ি চলে গেল। এই যে, মানে এই আড্ডার কি মানে, এই আড্ডাটা কি, কথা নেই, সেটাই কথা বন্ধ। যে তুমি কথার কথা বলাতে আমার মনে হলো, সেখানে যদি আমরা একটু কথা বলার সুযোগ পাই, একদম তাই, আর সেটা আমাদের কাছে বড় প্রাপ্য। একদম। আর কথা ছাড়া কি হয় বলতো, কেননা এই যে শব্দ ব্রহ্ম, মানে একদম তাই না, সেই শব্দের কাছাকাছি আমাদের তো থাকতেই হবে, শব্দই জীবন, শব্দ ছাড়া হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। এই আড্ডাগুলো, ছোটখাটো আড্ডাগুলো ভীষণ ভাবে দরকার, যে কোনো আড্ডা। আর তোমাকেও আমি বলছি আজকে এখানে বসে, কিছু ছেলে মেয়েকে নিয়ে করো, মানে এই প্রজন্মে যারা ধরো কলেজ পাশ করেছে, তুমি চাইলে আমি তোমাকে সহযোগিতা করতে পারবো, তাদের কিছু কথা শোনো, তারা কি বলতে চায়। আজকাল একটু নার্ভাসনেস এসছে, মাইকের সামনে কথা সামনে বলতে চায় না,
খুব কম পাবে তুমি। এই যারা সিসিএনএ খবর পড়ছে বা রেডিওতে খবর পড়ছে তাদের ছাড়া বেশিরভাগ মেয়েরা এই যে এত কিছু শিখছে, কেউ কবিতা শিখছে, কেউ নাচ শিখছে, কেউ গান শিখছে, যাচ্ছে তো স্মার্টলি স্টেজে উঠছে, নাচছে, গান করছে, কবিতা। কিন্তু যখন ওদের মাইক নিয়ে ধরিয়ে বসিয়ে দেয়, তুমি একজন টিচার এসছেন সেদিন, প্রিন্সিপাল আমার কাছে এসছেন, নতুন স্কুল খুলেছেন, উনি এসে আমাকে বললেন যে আমি সব করছি কাজ, আমি একটা স্কুল চালাচ্ছি, আমার কিছু স্কুলে বাচ্চা এসে গেছে, কিন্তু দিদি তুমি আমাকে বলো আমি কি করে যখন কথা বলতে হয় সবার সামনে, মাইকটা আমার সামনে ধরা হয়, আমি কথা বলতে পারি না, আমি নার্ভাস হয়ে যাই, আমি কিছুতেই কথা বলতে পারি না। এটা কিভাবে শেখা যায়, এটা কিভাবে করা যায়, উনি আমাকে বলছেন। আচ্ছা, আমি এই জায়গাটা একটু তোমাকে ইন্টারাপ্ট করে বলছি যে তোমারও কি কোনো মানে কোনো সময় কি এরকম কোনো তুমি করবে, পারফর্ম করবে, তার আগে এরকম নার্ভাস তুমি হয়েছিলে? দেখো আমার কি হয়, মানে তুমি কি এই বয়সের কথা বলছো না? না না না, এই বয়সেও ধরো তোমার সেরকম প্রিপারেশনটা ঠিকঠাক নেই, সেই নার্ভাসনেস সেটা কি কাজ করে, সেটাকে কি আমি ম্যানেজ খুব করো? প্রিপেয়ার্ড থাকি, মানে এই কথাগুলোতে আমার খুব নার্ভাসনেস আসে না, কারণ আমি এইভাবে কথা অনেক বলেছি, পত্রিকাতেও বলেছি বা আজকে তোমার সঙ্গে বলছি, এরকম আরো বলেছি, এগুলোতে আমার কোনো নার্ভাসনেস নেই। এই বয়সে এসে আমি যে কবিতাগুলো মুখস্থ করি, মুখস্থ বলবো ভাবি আর কি, সেটাকে মুখস্থ করি, করে যখন আমি মঞ্চে যাই, আমার কিন্তু এখন একটু একটু বুক দুক দুক করে, যেটা আমার কলেজ থাকতে, স্কুলে থাকতে করতাম। নাটক করেছি অবাধে, মানে নাটকের ডায়লগ ভুলে গেছে, নিজে ডায়লগ বসিয়ে বলে দিয়েছি, সেটা বুঝতে পারিনি। নার্ভাসনেসটা যে ভুলে গেলাম, দাঁড়িয়ে পড়লাম, চুপ করে গেলাম, এইটা কিন্তু, কেননা এগুলো আবৃত্তিকারদের তো একটা বড় আছে, কিন্তু হয় না। কিন্তু এখন একটু দেখে বলতে গেলে কোনো ব্যাপার না, দেখে আমি একদম খুব ভালো ডিসাইড করে বলতে পারবো, বোঝাও যাবে না সেটা থেকে বলছে যে। আর তোমার তো একটা বড় প্রতিষ্ঠান রয়েছে, সোনারতরী, খুব সুন্দর নামটা। সোনারতরী এখন অনেক হয়ে গেছে দেখি, সোনার দোকানও সোনারতরী, আর কারুর বাড়ির নামও সোনারতরী, এখন প্রচুর সোনারতরী। সেই আমি যখন শিশু সোনারতরী শুরু করলাম, আমার কেন যেন হঠাৎ সোনারতরী কবিতাটা পড়তে গিয়ে, রবীন্দ্রনাথের সোনারতরী কাব্যগ্রন্থের সোনারতরী কবিতা পড়তে গিয়ে মনে হচ্ছে আমার ক্লাসটার নাম কি দেওয়া যায়, কি দেওয়া যায়, সোনারতরী। কিন্তু সোনারতরী আমারই দেওয়া, যা বলেছেন কবি সেটা তো ছোটদের জন্য নয়, না ছোটদের জন্য জীবনের বিশাল দর্শন, বিশাল দর্শন সেখানে রয়েছে। কিন্তু আবার যদি তুমি ভাবো যে এটা বর্ষার কবিতা, এটা বর্ষা প্রকৃতির কবিতা, তাও চলবে। আমি যখন কবিতাটা একটু বড়দের দিই, একটু বড় যারা তাদের দিই, তখন কিন্তু আমি ওদের পুরো কবিতাটাকে বুঝিয়ে দিই। আমি ব্রততীর একটা ওয়ার্কশপে গিয়েছিলাম, ওখানে উনি সোনারতরীকে বোঝালেন, এরপরে উনি বললেন যে কার মধ্যে কি বোধ আছে সোনারতরী নিয়ে, প্রেক্ষাপটটা কি মনে হয় কবিতাটা পড়ে। তাই আমি বলেছিলাম, উনি যেটা বলেছিলেন সেটার সঙ্গে আমার মেলেনি, আর আমি যেটা উনাকে বললাম, উনি তখন বললেন হ্যাঁ এই দিকটা তো আমি ভেবে দেখিনি, এই কথাটা আমি ভেবে। বোধটা মানুষের এক এক যায়, কিন্তু একটা বোধ আছে এর মধ্যে, একটা দর্শন আছে অবশ্যই। আর তুমি ছোটদের কি বলতে চাও? তুমি তো একজন শিক্ষিকা সোনারতরী, সেখানে তোমার ছাত্রীরাও হয়তো অনেকে এই পর্বটা দেখবে, তুমি তাদের জন্য কি বলবে? আমি বলবো দেখতে, অবশ্যই তুমি বলো তাদের জন্য কিছু। আমাদের সময় ছোটদের জন্য তো আমি সর্বক্ষণই বলে যাই, যারা 9-10 এরকম ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে তো আমি বলে যাই তোমরা কিভাবে রাস্তাঘাটে চলবে। এখনো মা বাবা ছাড়ে না তাদের, রাস্তায় ছাড়ে না। তা আমিও মা বাবাকেও বলি, যে অভিভাবকদেরও বলি যে আপনারা ছাড়বেন, দেখুন আপনারা দূর থেকে লক্ষ্য রাখুন, কিন্তু ছাড়বেন, কারণ ওদের একা হতে হবে, ওরা একা চলতে হবে, আর একা চলা শিখতে হবে, শিখতে হবে, অনেক জায়গায় অনেক দূর পর্যন্ত যেতে হবে। নিজের জায়গাটা শক্ত না করে ওরা জীবনে প্রতিষ্ঠিত হওয়াটা ঠিক হবে না, মানে অন্য কোনো কিছু করাটা ঠিক হবে না, নিজের জায়গাটাকে আগে শক্ত করতে হবে। তা ছোটদের জন্য আমার এটাই বলা, যে তোমরা সবার আগে 1 নম্বর কথা হচ্ছে তোমরা মোবাইলটাকে একটু সরিয়ে রাখো, 1 নম্বর। কারণ মোবাইল হচ্ছে আমাদের জীবনের একটা বড় ধ্বংসের কারণ, যদি তুমি ওটা অ্যাডিক্টেড হয়ে যাও। মোবাইল দেখবে না তা না, মোবাইল থেকে তো অনেক কাজের জিনিসও থাকে, সেটা তো চলবেই, কিন্তু বুঝতে হবে যে এই মোবাইলটা আমার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারবে না। আমি প্রতিষ্ঠিত হলে মোবাইল চালাতে পারবো, সেটার জন্য আমার দরকার আছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে নিজের জায়গা, যেটা তুমি একটু আগে আমাকে প্রশ্ন করেছিলে, নিজের জায়গাটাকে শক্ত করতে হবে, মা বাবাকে বোঝাতে হবে,
মা বাবা যখন খুব ভয় পান তোমাকে ছাড়তে, তোমাকে বাইরে বেরোনোর জন্য, তোমার মা বাবাকে বোঝাতে হবে, মা বাবাকে দেখিয়ে দিতে হবে যে তোমার সাহস আছে, তুমি একা চলতে পারবে। ঠিক দরকার আছে। এটা হচ্ছে দরকার। এটাই ছোটরা কোর্স শিখবে, ছোট থেকেই শিখবে, শক্ত হতে হবে। এখন অনেক ছেলে মেয়েকে আমি দেখেছি, 3-4 জন, কেউ আমার কাছে আসে, তারা একা আসে, কেউ সাইকেল চড়ে আসে, তা ভালো লাগে। কিন্তু একটা চিন্তা থাকে মা বাবার, আমি মাকে বলেছি আপনি একটা ফোন করবেন। ঠিক আছে, এখন তো কথা পৌঁছে যাওয়ার পরে আমি রাত্রি যেদিন হয়ে যায় সেদিন আমি বলি যে তুমি আমি পৌঁছে আমাকে একটা ফোন করে দিও, এরকম একটা চিন্তা থাকে। তো যাই হোক, ওরা অনেকটাই, বেশ কিছু জনকে আমি ওই জায়গাটায় পৌঁছানো। খুব ভালো লাগলো স্বাগতাদি, হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলে। তোমাকেও ভালো লাগলো। তুমি এত সুন্দর করে এতগুলো কথা আমাকে বললে, আমি যে একটু মন খুলে বলতে পারলাম, ঠিক এটাও আমার কাছে প্রাপ্য। খুব ভালো লাগলো, আবারও হয়তো কখনো ডেকে নেব। আড্ডাগুলির অন্দরমহলের এই পর্ব আজ এই পর্যন্তই, আবারও পরের পর্বে। নমস্কার।